সেই লোকটা সুমোটো অভয়ার কেসটা নিজের কাছে নিয়ে তারিখ পে তারিখ খেলা শুরু করে দিলেন। আর রাজীব কুমার তো সেই সারদার লাল ডায়েরি হাফিজ করার নায়ক ছিলেন, কিন্তু রাজীব কুমারের কথা, সে হচ্ছে লিগ্যালাইজড গুন্ডাদের দলে ছিল। কিন্তু যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটাকে সুপ্রিম কোর্ট যদি নিজের থুতু নিজে খাওয়ার মতো না গিলে নেন, হ্যাঁ, তাহলে কিন্তু এদেরকে এগুলো দিতে হবে। যদি না দেয় তাহলে জেলের দরজা, জেলের ভাত খাবে। আসলে উনি যেগুলোকে পছন্দ করেন না বা ওনার অসৎ কাজে যেখানে বাধা পড়ে সেগুলোকে উনি সমর্থন করেন না, সেটা তো সকলেই জানে। আমি তো বললাম, দিস ইজ এ টোটালি কারাপ্ট গভর্নমেন্ট, এবং ব্যক্তি বিশেষের একটি পরিবারের স্বার্থে এই সরকারটা ক্ষমতায় আছে, এবং সরকারের একমাত্র ফেভিকল আঠা জুড়ে থাকার হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির ভাগ। স্যার, তৃণমূলের পক্ষ থেকে 4 জন রাজ্যসভার সাংসদের নাম পেশ করা হয়েছে। সেইখানে যে নামটি সবচেয়ে চর্চার বিষয় সেটি হলো রাজীব কুমার। এই রাজীব কুমার নামটা নিয়ে আবারও চর্চার বিষয়। এই বিষয়টা সহজভাবে দেখছেন কি? দেখো, সহজভাবে সহজ কথায় বলতে হয় মমতা ব্যানার্জি তার একজন লিগ্যালাইজড গুন্ডা, যিনি সার্ভিস থেকে টাকা পেয়ে মমতা ব্যানার্জিকে পার্সোনাল সার্ভিস দিতেন। তিনি যখন তোমার রিটায়ার করলেন, তখন মমতা ব্যানার্জি তার অন্যভাবে একটা কর্মসংস্থানের বন্দোবস্ত করে দিলেন। এটা মমতা ব্যানার্জি করে। এই যে মনোজ পন্থ রিটায়ার করলো, তারপরে সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক, মমতা ব্যানার্জির কাছে কোন কাজটা সাংবিধানিক, সে তাকেও একটা কোথায় বসিয়ে দিয়েছে। তারপরে তাকে আবার মানে যেখানে মনোজের আইনত যাওয়ার অধিকার নেই সেই জায়গায় মিটিংয়ে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলকে পাঠিয়ে দিয়েছিল। তারপরে সেটা নিয়ে যখন প্রতিবাদ হলো, মনোজ ঝুরঝুর করে আর আসেনি। এটা হচ্ছে মমতা ব্যানার্জি আর তার চাকর বাকরদের বৈশিষ্ট্য। আর রাজীব কুমার তো সেই সারদার লাল ডায়েরি হাফিজ করার নায়ক ছিলেন। তারপরে দেখো, এরকম তো প্রচুর আছে, এবং এটা একটা খুব বড় নেক্সাস। যেমন অভয়া মামলার বিচার হলো না, কিন্তু কেউ বলছে না যে তদানীন্তন একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি পরবর্তীকালে রিটায়ার করার পরে অসৎভাবে নিজের মানে চিফ জাস্টিসের বাড়ি আঁকড়ে রেখেছিলেন, সেই লোকটা সুমোটো অভয়ার কেসটা নিজের কাছে নিয়ে তারিখ পে তারিখ খেলা শুরু করে দিলেন। এগুলো হচ্ছে ইউজার্প। আমাদের ভারতীয় আইন ব্যবস্থায় এই সব ভাইরাসগুলো ঢুকে পড়েছে, এবং বড় ভাইরাস, একটা আরএনএ ভাইরাস হচ্ছে এই রাজীব কুমারের মতো লোকেরা মানে পুলিশ সার্ভিসে ছিল। না হলে দেখো, এখনও তো সুপ্রিম কোর্টে কেসটা বিচারাধীন। মমতা ব্যানার্জি সেই চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে যে ফাইল চুরি করলো, আরও কী কী চুরি করে বেরিয়ে এসছে, সেটা যেটা, হ্যাঁ, সেটা সুপ্রিম কোর্টে তো বিচারাধীন। সেখানে মমতাকে প্রোটেকশন দিয়ে যেসব পুলিশরা ছিল তাদের মধ্যে অগ্রগণ্য ছিল রাজীব কুমার। তা এই লোকটা সেই লাল ডায়েরির হাফিজ করার সময় থেকে ধরা পড়েছে, এবং বারবার বলছি তো, ও হচ্ছে মমতা ব্যানার্জির একজন, মানে তার যে অসৎ বাহিনী আছে, সেখানে দুরকম বাহিনী আছে। একটা হচ্ছে লিগ্যালাইজড, আর একটা হচ্ছে ইললিগ্যাল। ইললিগ্যালটা হচ্ছে পার্টির সব ক্যাডার ফ্যাডার, অনেকে জেল ফেল কেটেছে, আমি নাম করে বলতে চাই না, কেউ তো আমার ব্যক্তিগত শত্রু নয়। কিন্তু রাজীব কুমারের কথা, সে হচ্ছে লিগ্যালাইজড গুন্ডাদের দলে ছিল। এরকম এখনও আরও অনেক আছে। তো এদের কোনো চরিত্রে কোনো ইন্টিগ্রিটিও নেই, কিছুই নেই। আর মমতা ব্যানার্জি কিন্তু এইটা অসৎ যে নেক্সাস থাকে, মানে আন্ডারওয়ার্ল্ডের যে কাজ দেখবে, সেখানে কিন্তু কথা এবং কাজের খুব দাম দেওয়া হয়, যেটা সমাজে সবসময় সব জায়গায় দেওয়া হয় না। এবং মমতা ব্যানার্জি এই আন্ডারওয়ার্ল্ডের এই যে বৈশিষ্ট্যটা, এটা খুব মেনে চলেন, এবং সেই অনুযায়ী ওকে সার্ভিস দিয়েছে এতদিন ধরে রাজীব কুমার। তারপরে তো শুনলাম মাঝখানে যখন ওই দিল্লিতে কেস উঠছে, ওই যে তোমার ওই ছিনতাই, ওই ডাকাতির কেসটা, তোমার ওই আইপ্যাকের ওখান থেকে ফাইল এবং আরও সব জিনিসপত্র তিনি বগলে করে নিয়ে বেরিয়ে আবার সেটা দেখাচ্ছেন, তুলে নিয়ে এসছি, বিশাল কাজ করেছেন। এবং তার প্রোটেক্টররাও ছবিসহ যখন বেরিয়েছিল, তখন দেখলাম যে রিটায়ার করার পরে রাজীব কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় জানি লুকিয়ে ফুকিয়ে ছিল বোধহয়।
দেশে হোক বিদেশে হোক, এখন আবার ভেসে উঠছে, কারণ 5 মার্চের মধ্যে নমিনেশন দিতে হবে। এগুলো হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের এইসব কি বলবো, কতগুলো মানে লিগ্যালাইজড ক্রিমিনালস, তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। মানে স্যার এখানে আরেকটি রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে যে তৃণমূলের কাছে কি নিজের দলের এমন কেউ নেই যাকে রাজ্যসভায় পাঠানো যেত? সবাই একজন শুধুমাত্র রয়েছেন বাবুল সুপ্রিয়, এই ছাড়া কি আর কেউ নেই তৃণমূলের কাছে? দেখো, তৃণমূল কি একটি রাজনৈতিক দল, না একটা টোটালি দুর্নীতিগ্রস্ত পরিবারের পারিবারিক কর্তৃর দল? সেটা আগে বলো। এটা তো কোনো রাজনৈতিক দল নয়। মমতা ব্যানার্জি সংবিধানের কোন জিনিসটা জানেন এবং মানেন? উনি বলেন এই টাকা দিয়ে দিলাম, এই করে দিলাম, আমি দিয়ে দেবো না। হু আর ইউ? তুমি কে? আজকে ডিএ না দিলে, আমি অনেক আগে বলেছিলাম, এখন যারা আন্দোলন করছে তারাও কিন্তু সেই একই সুরে বলছে, আমাদের মানে যে তোমার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর যে রুলস আছে সেই মোতাবেক এই ডিএ দেওয়ার জন্য দায়ী হচ্ছে ফিনান্স সেক্রেটারি এবং হোম সেক্রেটারি, তাদের চেয়ারগুলো, সেই চেয়ারে যারা বসে থাকবেন, সুপ্রিম কোর্ট অর্ডার দেবে কি সেই আগের সেই যে ওই অসৎ চিফ জাস্টিস তার মতো সব কিছু বগলে নিয়ে বসে থাকবে? এটা আমি বলতে পারবো না। ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, কিন্তু যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটাকে সুপ্রিম কোর্ট যদি নিজের থুতু নিজে খাওয়ার মতো না গিলে নেন, হ্যাঁ, তাহলে কিন্তু এদেরকে এগুলো দিতে হবে। যদি না দেয় তাহলে জেলের ভাত খাবে। স্যার আপনি ডিএ প্রসঙ্গ তুললেন, ডিএ আন্দোলনকারীরা 13ই মার্চ ধর্মঘট ডেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে ধর্মঘট আমি এবং আমার সরকার সমর্থন করি না। তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এবং তাদের জন্য কি বার্তা দেবেন? আসলে উনি যেগুলোকে পছন্দ করেন না বা ওনার অসৎ কাজে যেখানে বাধা পড়ে সেগুলোকে উনি সমর্থন করেন না, সেটা তো সকলেই জানে। আমি তো বললাম, দিস ইজ এ টোটালি কারাপ্ট গভর্নমেন্ট, এবং ব্যক্তি বিশেষের একটি পরিবারের স্বার্থে এই সরকারটা ক্ষমতায় আছে, এবং সরকারের একমাত্র ফেভিকল আঠা জুড়ে থাকার হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির ভাগ। স্যার এইখানে এই তৃণমূল নামক যে দলটি আপনি বারবার বলছেন একটা পরিবার কেন্দ্রিক দল, এইখানে তৃণমূল এই সামনে 26-এর নির্বাচন, এখানে কোথাও কি সেই খুঁটিটা মজবুত করার জন্য কোথাও কি এই রাজ্যসভায় একটা লাস্ট চেষ্টা করছে? আচ্ছা দেখো, এটা কোনো তৃণমূলের বৈশিষ্ট্য নয়, এটা যে কোনো দল যখন লড়াই করবে রাজনীতির ময়দানে তখন তারা চাইবে জিততে, এটা খুব স্বাভাবিক কথা। এবং অনেক সময় এই লড়াইগুলো এমনভাবে হয় যে কাউকে কাউকে দাঁড় করানো হয় ভোট কেটে একজনের আরেকজনকে জিতিয়ে দেওয়ার জন্য, সেটা ভিন্ন প্রশ্ন। সেটা সাধারণত মানে মাস ভোটিং যেখানে হচ্ছে সেই জায়গায় হয়। রাজ্যসভায় তো এটা হবে না। রাজ্যসভায় তৃণমূল 4 জন লোককে পাঠাবে, ওই পরিবার এবং পরিবারের নেত্রীর সুবিধে হয়, অসৎভাবে হোক সৎভাবে হোক। সৎভাবে হওয়ার তো কিছু নেই, কারণ এরা সৎভাবে কোনো কাজও করে না। সেই রকম মানুষকেই এরা নির্বাচন করবে, এবং সেটা তাদের প্রেরোগেটিভ, সেটা তারা করতেই পারে। একজন ডাকাত, সে যদি ক্ষমতায় থাকে, সে বলল আমার এই ডাকাতটাকে আমি ফিনান্স মিনিস্টার বানাতেই পারে। এটাই তো ডেমোক্রেসি। তার নেতৃত্ব হিসাবেই রাজ্যসভায় পাঠাচ্ছে তাহলে তৃণমূল। আবার কি বললাম তো কেন পাঠাচ্ছে। আর বাবুল সুপ্রিয়র কথা বললে আমি এখানে কিছু বলতে চাই না, তার কারণ হচ্ছে উনি এক সময় ওনার মানে সাংস্কৃতিক জগতে যথেষ্ট নাম ছিল অন্য কারণে। পরবর্তীকালে উনি হয়তো লাভ ক্ষতি বিচার করে তিনি তার দল পরিবর্তন করেছেন। এখন এই দল পরিবর্তনের ব্যাপারটা তো আমরা যারা মানে সামাজিক কাজ করি তাদের কাছে তো এগুলো খুব মানে কি বলবো, আমাদের তো সে ধরনের অভিজ্ঞতা নেই বা চিন্তাধারাও নেই। একটা জিনিস বুঝতে পারি যে উনি হয়তো কিছু বেশি পাওয়ার আশায় ছিলেন, এখন যা পাচ্ছেন সেটা হি ইজ বলবো পলিটিক্যাল নন আইডেন্টিটি না বলে বলা যায় পলিটিক্যালি অ্যাবসলিউট লাইট ওয়েট। তিনি যা দয়ার দান পাবেন বা তাকে
যে কাজের জন্য পাঠানো হচ্ছে সেরকম করবেন উনি। তবে একটা জিনিস, মমতা ব্যানার্জি কিন্তু এমন লোককেই সিলেক্ট করবেন যাতে তার এবং তার পরিবারের স্বার্থ মানে রক্ষা করা যায় আর কি। স্যার আমি শেষ প্রশ্ন করব, এই সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে যে সমস্ত আন্দোলন হয়েছে সেখানে মূল স্লোগান যদি আমরা তুলি, সেখানে একটা মূল স্লোগান ছিল পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই স্লোগানটিকে সত্যি করে দিলেন এই রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ বানিয়ে? দেখো, কি বলবো, পশ্চিমবঙ্গ পুলিশের তুমি ওই স্লোগানটার কথা বললে আর কি। আমি বলি কি, পশ্চিমবঙ্গ পুলিশকে এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় লিগ্যালাইজড গুন্ডায় পরিণত করেছেন, আমি পুলিশ ফোর্সের সমস্ত মানুষকে বলবো না, কিন্তু পুলিশ ফোর্স অ্যাজ সাচ এইভাবেই কিন্তু সমাজে প্রতিফলিত হচ্ছে। এবং পুলিশের এজন্য একটা নাম হয়েছে, সেটা হচ্ছে মমতা পুলিশ অথবা দলদাস পুলিশ। এই দলদাসদের মধ্যে যারা মমতা ব্যানার্জিকে ব্যক্তিগতভাবে সার্ভিস দিচ্ছেন তার দুর্নীতিতে সাথ দিয়ে, তারা তো যখন রিটায়ার করছেন, আগেই বললাম যে উর্দি ছেড়ে ঝান্ডা ধরেছেন। এটা নতুন কথার কি আছে, আগেও হ্যাঁ, বিভিন্ন রকমভাবে তুমি একটা স্লোগানের কথা তুললে, এটা তো দলদাস পুলিশ তো তার থেকে বেশি লোকে বলে, এবং দলদাস পুলিশের অন্যতম নেতাকেই তিনি এখন রিটায়ার করার পরে পার্লামেন্টে পাঠাচ্ছেন, আপার হাউসে।